বন্ধুরা, ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর পৃথিবীতে কি ঘটেছিল? ৬৬ মিলিয়ন বছর আগে মাউন্ট এভারেস্টের মতো এক বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে আসছিল এক ধ্বংসাত্মক আঘাত আনার জন্য। এই সংঘর্ষ এতটাই তীব্র ছিল যেটা আমাদের পৃথিবীর এক সময় রাজ করা আজ অব্দি সবচেয়ে বড় রিপ্টাইলদের পুরোপুরি পৃথিবী থেকে বিলুপ্ত করে দেয়। তখন আজ থেকে ১০০ মিলিয়ন বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ডাইনোসর, তখন তাদের রাজত্ব চলত। তখন প্রকৃতির দৃশ্য আজকের মতো ছিল না, পুরোপুরি আলাদা রকমের ছিল। না কোনো মানুষজন ছিল, না কোনো বাড়িঘর ছিল, না কোনো গাড়ি ছিল, শুধুমাত্র নেচার, প্রকৃতি, গাছপালা আর এই বিপজ্জনক ডাইনোসর। এরা বর্তমান সময়ে ১০ থেকে ২০ তলা বিল্ডিং এর থেকেও বড় ছিল। আর এদের বাইট ফোর্স এতটাই বেশি ছিল যেটা আমাদের সমস্ত হাড়গোড় ১ সেকেন্ডে পাউডার বানিয়ে দিতে পারত। সোজা ভাষায় বলতে গেলে এরা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী ছিল। প্রায় ১৭০ মিলিয়ন বছর তারা পৃথিবীতে রাজত্ব চালিয়েছিল, কিন্তু শুধুমাত্র একদিনে সেই বিশাল অ্যাস্টেরয়েড পড়ে চারদিকে এমনভাবে ধ্বংস হয়ে যায় যে সারা জীবন এর জন্য এই ডাইনোসরের নাম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু শুধুমাত্র অ্যাস্টেরয়েড পড়ার কারণেই যে সকল ডাইনোসর বিলুপ্ত হয়ে যায় বিষয়টি কিন্তু এমন নয়। এরা ধীরে ধীরে খুব আস্তে আস্তে কষ্ট পেয়ে মারা গিয়েছিল। ঘটনাটা কিভাবে ঘটেছিল, কিভাবে আজ অব্দি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সুনামি ঘটেছিল, আর ঠিক কি হয়েছিল ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর, ভিডিওটা ১ সেকেন্ডে স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডাইনোসরদের শেষ করা এই অ্যাস্টেরয়েড বিশাল বড় ছিল। এটা ডায়ামিটার শুধুমাত্র ১০ কিলোমিটার ছিল। বিষয়টা এমন নয়, তার সাথে একটি মারাত্মক স্পিডে দিয়ে আসছিল প্রায় ১০ থেকে ৩০ কিলোমিটার পার সেকেন্ড। আর সেই মুহূর্তে যা জ্বলন্ত একটি আগুনের গোলা হয়ে গিয়েছে। যখন এটা পৃথিবীর অটোমসফিয়ারে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বায়ু দর্শনের কারণে টেম্পারেচার অবশ্যভাবে বেড়ে যায়। মাটিতে আছড়ে পড়ার আগে মনে করা হয় এটা টেম্পারেচার সূর্যের সারফেসের মতো গরম হয়ে গিয়েছিল। এটা অটোমসফিয়ারে প্রবেশ করার মাত্র কয়েক সেকেন্ড সময় পৃথিবীর সারফেসে আসতে আর পৃথিবীতে যত জীবন ছিল সবগুলো ধ্বংস করে দিতে। বর্তমানে মেক্সিকো যেখানে আছে সেই জায়গাতে অ্যাস্টেরয়েড পড়েছিল। এটি পড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে মাটির পাথর আকাশের দিকে ছিটকে যায়। এর সাথে সাথে যে শক ওয়েভ তৈরি করা হয় সেটার সামনে যাকে পাচ্ছিল সেটাকে ধ্বংস করে দিচ্ছিল। আক্ষরিক অর্থে কাউকে ছাড় দিচ্ছিল না। এরপরে সবকিছু আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। এই ব্লাস্টের পর পৃথিবীর সারফেসে এর বেশ কিছু অংশ ব্লাস্ট হয়, একেবারে ছিটকে পৃথিবীর অটোমসফিয়ারে চলে যায়। বেশ কয়েক মিনিট পর উত্তপ্ত গরম কাঁচ আর পাথরের টুকরো বৃষ্টির মতো পৃথিবীর চারদিকে জোরে পড়তে থাকে। কিছু কিছু সাবস্টেন্স একসাথে মিশ্রিত হয়ে অ্যাসিড বৃষ্টি হয়ে পড়তে থাকে, যেটা কিন্তু মোটেও তাড়াতাড়ি থেমে যায়নি। এই অ্যাসিড বৃষ্টি বেশ কয়েক বছর ধরে চলতেই থাকে। মাটি উত্তপ্ত হয়ে আগুনে জ্বলছিল। এই সংঘর্ষের ফলে যে আগুন তৈরি হয় সেটা একটি ওয়ার্ল্ড ফেয়ার এর মতো দেশ থেকে মহাদেশে ছড়িয়ে পড়তে থাকে, আর তার রাস্তার সামনে যে প্রাণী পড়ে থাকে তাকে পুরোপুরি শেষ করে দেয়। এখন যদি ভাবেন এই বিনাশকারী ঘটনা এর থেকে খারাপ রূপ নিতে পারে না, তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। এই বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীতে এসে আঘাত করেছিল। সেটা এতটাই শক্তিশালী ছিল যে এটা পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায়। আর এই মেসেজ এনার্জি কোথাও তো যাওয়ার কথা ছিল। এটা ডেকে আনে এক ভয়ঙ্কর মেগা সুনামি। সমুদ্রের মাঝে তৈরি হয় ৩৩ ফিটের বিশাল বড় ঢেউ, যেটা বিশাল স্পিডে সমুদ্রের দিকে ধেয়ে আসে। এটাকে কোনো সাধারণ সুনামি ভাববেন না। এটা আজকালকার যে কোনো সুনামির চেয়ে ৩৩,০০০ গুণ পাওয়ারফুল ছিল। এই ঢেউ নর্থ আটলান্টিক হইতে প্যাসিফিক পর্যন্ত ছড়িয়ে পড়ে, যেখানে কোস্ট লাইনের বেঁচে থাকার কোনো চান্স থাকে না। সেই মনস্টার ঢেউ এতটা স্পিডে এবং বিপজ্জনকভাবে আঘাত করে যেটা পুরো মহাদেশের আকার পাল্টে দেয়। যদি আপনি এই ধ্বংসাত্মক ঘটনার সাক্ষী হতে পারতেন তাহলে কোনোভাবেই এই ঘটনার একটাও সার্ভে করতে পারতেন না, লিটারেলি একটাও না। কিন্তু এই ঘটনার পর কিছু ডাইনোসররা সার্ভাইভ করেও ছিল। যারা মাটি থেকে অনেক দূরে ছিল তারা এই সংঘর্ষে ছুটে হারিয়ে যায়নি, তারা আগুনের চাপে ঝলসে যায়নি, আর মেগা সুনামি থেকে কোনো মতো নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু তাদের ভাগ্যেও শেষ অবধি মৃত্যু লেখা ছিল। ধুলো এবং ডাস্ট পার্টিকেল সব আকাশের দিকে উড়ে ভাসছিল। এটা শুরু করে দেওয়া এক নিউক্লিয়ার উইন্টার, যাকে বলা হয় ভয়ঙ্কর শীত। যদিও কোনো নিউক্লিয়ার উইপেন অ্যাটাক এর ফলে এটা হয়নি, কিন্তু এর প্রভাবটা একই ছিল। প্রচুর পরিমাণে ডেব্রিজ আকাশের উপরে উঠে যায়, আর সূর্যের আলোকে মাসের পর মাস, বছরের পর বছর ধরে আকাশের উপরে ঢেকে দেয়। পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে দেয় না। পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে যায়। পৃথিবী হঠাৎ করে ডার্ক এবং পুরো ঠান্ডা গ্রহে পরিণত হয়, আর ডাইনোসররা এসবের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। এরপর যত টেম্পারেচার কমতে থাকে আর চারদিকে প্রচুর পরিমাণে আগুন জ্বলে গ্রিন হাউস গ্যাস তৈরি হয়, জলবায়ু তার রূপ পুরো পাল্টে ফেলে। পৃথিবী একেবারে ড্রামাটিক্যাল চেঞ্জ হয়ে যায়। গাছপালা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ ঠিক মতো করতে পারে না, তাই অনেক প্লান্ট এবং গাছ মারা যেতে থাকে। এর ফলে ফুড চেইন বা খাদ্য চক্র প্রক্রিয়া পুরোপুরি ভেঙে যায়, যার কারণ গ্রাউন্ড লেভেলের গাছপালা তারাই তো বেসিক্যালি মারা যায়। তাই যেসব ডাইনোসররা সেই অ্যাস্টেরয়েডের আঘাত সহ্য করে নেয়
তারাও এবার না খেতে পেয়ে মারা যেতে থাকে। আর শুরুর দিকে যে অ্যাসিড বৃষ্টির কথা বলেছিলাম সেটা বেশ কয়েক বছর ধরেই চলতে থাকে, যেটা পুরো পৃথিবীর ইকোসিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আপনারা ভাববেন না পানিতে যে প্রাণীগুলো বসবাস করে তারা বেঁচে গিয়েছিল। অ্যাসিড বৃষ্টির কারণে সমুদ্রের পানি মারাত্মক অ্যাসিডে পরিণত হয়। হঠাৎ পরিবর্তনের কারণে সমুদ্রে যে প্রাণীগুলো বসবাস করত তারা অ্যাডাপ্ট করে নিতে পারেনি। তারা আসলে বুঝতে পারেনি যে তাদের সাথে কি হচ্ছে। এই বিপজ্জনক ব্লাস্ট আর কন্টিনিউয়াসলি চলতে থাকা হার্ড কন্ডিশন পৃথিবীর প্রায় 75% পানিকে চিরতরে বিলুপ্ত করে দেয়। তবে গুড নিউজ হচ্ছে এই বিলুপ্ত হওয়ার 75% প্রাণীদের মধ্যে সেই ভয়ঙ্কর টি-রেক্স ছিল। তাদের মৃত্যুর ব্যাপারে শুনে হয়তো খারাপ লেগে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা লাকি। এই বিপজ্জনক প্রাণীগুলো বর্তমানে পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে না। যে ডাইনোসররা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তারপর পৃথিবীর ফাঁকা একটি ধ্বংসস্তূপে পরিণত হলো, তো সেটাই আপনাদের বলবো পৃথিবী আবার স্বাভাবিক কিভাবে হলো। এক্স্যাক্টলি আগের মতো নর্মাল তো হয়নি, ডাইনোসররা আর পৃথিবীতে ফিরে আসেনি। তাই ডাইনোসরের যুগের মতো নর্মাল তো আর কোনোদিনও হয়নি। পৃথিবী নিজেকে রিপেয়ার করার বদলে নিজেকে যেন নতুন ভাবে তৈরি করে। এই ধ্বংসলীলার কয়েক হাজার বছর পর পৃথিবী নিজেকে আস্তে আস্তে হিলিং করতে থাকে। পৃথিবী সবকিছু আস্তে আস্তে রিকভার করতে থাকে। তখনও পৃথিবী যথেষ্ট পরিমাণে ঠান্ডা ছিল, খাবার দাবারে ভালো অভাব ছিল বটে, কিন্তু লাইফ আবারও ফিরে আসার জন্য রেডি ছিল। এই নতুন দুনিয়াতে ছোট ছোট লুমওয়ালা প্রাণী ঘুরে বেড়াচ্ছিল। সেই ইম্প্যাক্টের পরে আবার নতুন গাছপালা জন্মাতে শুরু করে, তখন সেটা ছিল ফান গাছ। প্রায় 1 লাখ বছর পর পৃথিবী আবারও প্রাণবন্ত হচ্ছিল। রেকুনের মতো সাইজের প্রাণীরা দেশ মহাদেশে তাদের আবাদি বাড়াচ্ছিল। সমুদ্রের পানিতেও আস্তে আস্তে অ্যাসিড কমতে থাকে আর সমুদ্রে ধীরে ধীরে প্রাণ ফিরে আসতে শুরু করে। এবার প্রায় 10 মিলিয়ন বছর পরে আসুন, পৃথিবী তখন নিজের বায়োডাইভার্সিটি ফিরে পায়। তবে ডাইনোসরের সময় যেরকম পৃথিবী ছিল, বর্তমানে পৃথিবী তখনের থেকে অনেক আলাদা। এখন পৃথিবীতে চলে আসে স্তন্যপায়ী প্রাণীর যুগ। ডাইনোসররা বিদায় নেওয়ার পর পৃথিবীতে আসে ম্যামআলস বা স্তন্যপায়ী প্রাণী। এই স্তন্যপায়ী প্রাণী ফুলে ভর্তি গাছপালা এবং বিভিন্ন রকম পাখিরা মিলে পুরো পৃথিবী একসাথে বসবাস করতে থাকে এবং রাজ করতে থাকে। হ্যাঁ, কিন্তু পৃথিবী আগের রূপ কখনো ফিরে আসেনি। ডাইনোসররা মারা যাওয়ার পর পৃথিবীর লক্ষ লক্ষ বছর লেগে যায় আবার নতুন রূপে ফিরে আসতে। কিন্তু বলে রাখি, তখনও পৃথিবী যথেষ্ট খতরনাক ছিল। তখন প্যারা সিরিথিয়ামের মতো পিডটের প্রাণী আশেপাশে ঘুরে বেড়াতো আর সমুদ্রের নিচে চলতো মেগালটনের রাজ, যার বয়ে ততস্থ থাকতো পুরো সমুদ্রের প্রাণীরা। সত্যি আমরা লাকি যে বেশিরভাগ খতরনাক প্রাণীরা বর্তমানে আর নেই। আপনি সমুদ্রে সাঁতার কাটার সময় নিশ্চয়ই একটি মেগালটন নিয়ে আর সামনে পড়তে চাইবেন না, কিন্তু বর্তমানে মেগালটন কিংবা ডাইনোসররা না থাকলে আমাদের পৃথিবী আজকেও ভয়ঙ্কর অবস্থানে আছে। গাছপালা কেটে ফেলা, ডিফরেস্টেশনের কারণে গ্লোবালাইজেশন হওয়া, এছাড়া গ্লোবাল ওয়ার্মিং তো বাড়ছেই। তাছাড়া ভারত কিংবা বাংলাদেশের AQI খুব অবস্থা খারাপ। AQI মানে হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এটা যত কম থাকবে তত বুঝবেন আপনার আশেপাশের যে বায়ু রয়েছে সেটা পরিষ্কার। স্ট্যান্ডার্ড AQ এর মাত্রা হচ্ছে 50 বা তার কাছাকাছি। এর বেশি হলে তাকে বিপজ্জনক বলা হয়। সব শহরের AQI প্রায় 300-র কাছাকাছি, যেটাকে ম্যাক্স লেভেলের থেকেও 6 গুণ বেশি। ডাইনোসর আমাদের না বা খেয়ে ফেললো, কিন্তু আর কয়েকদিন আল্লাহর দেওয়া এই বায়ু আমরা ঠিক নিঃশ্বাস নিতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন ডাইনোসররা কিভাবে বিলুপ্ত হলো আর ডাইনোসররা বিলুপ্ত হওয়ার পর পৃথিবীতে কি ঘটেছিল। তো ভিডিওটি সম্পূর্ণ আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান আর ভালো লাগলে শেয়ার করবেন।